আমরা যদি আরেকটা প্রসঙ্গের দিকে হালকা হালকা করে যাই, যে বাংলাদেশে গুজব কেন এত বড় আকার ধারণ করে, বাংলাদেশের মানুষজন কেন গুজবের প্রতি দুর্বল এবং গুজবকে আইডেন্টিফাই করতে অনেক ক্ষেত্রে সক্ষম হয় না, এই পার্টটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি। যে আমরা তো বললাম যে গুজব কি রকম হচ্ছে, কিভাবে ছড়াচ্ছে, কিছুটা দেখলাম সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে, এবং সেখানে বাংলাদেশের মেইন স্ট্রিম পত্রপত্রিকাগুলো ইনভলভ। কিন্তু মানুষজন কেন এইসব গুজবগুলাতে এত ইনভলভ হয়ে যাচ্ছে, তারা কেন এই গুজবগুলা থেকে নিজেদের আলাদা করতে পারতেছে না, এইটা নিয়ে আমরা যদি একটু আলাপ আলোচনা করি আর কি। যে এই প্রসঙ্গটা তুমি কিভাবে দেখো, যে বাংলাদেশে গুজব কেন বড় আকার ধারণ করে আর কি। যেমন এই ছবিতে আমরা কয়েকটা কারণ দেখতে পাচ্ছি, যে বাংলাদেশের মানুষ হচ্ছে খুবই আবেগী, হুইচ ইজ ভেরি ট্রু। আমি পুরোপুরি ব্যাপারটার সাথে একমত যে বাংলাদেশে আবেগ খুবই খুবই কাজ করে, এবং তুমি যদি আবেগের সাথে একটুখানি ধর্মীয় ব্যাপার অ্যাড করে দিতে পারো, তাহলে সেটা খুব ম্যাসিভ একটা বিষয় হয়ে যায়। তারপরে আমরা আরেকটা জিনিস দেখি যে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, তার ফাঁকে জাস্ট যদি আরেকটু ইয়ে করি, যে হুজুগে চলা একটা ব্যাপার আছে, সবাই একটা হুজুগে চলা, একটা গ্রুপে গ্রুপে মনে করো যে আচ্ছা তুমি আবার একটা বন্ধু বান্ধবের মধ্যে যে অমুকে বলছে, না না উনি তো মিথ্যা কথা বলবেন না, বা অমুকের ব্যক্তিগত যে কথা বা এই ব্যাপারগুলো। আবার হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে আমরা দেখি খুবই আবেগ, কি বলে, গল্পবাজ বা আড্ডাবাজ মানুষ। আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে অনেক আড্ডা দিই, অনেক গল্প করি। সো আড্ডা বা গল্পগুলো আমার হয় একটা বড় সোর্স হিসাবে কাজ করে এই ধরনের গুজব ছড়ানোর ক্ষেত্রে। তারপরে আমরা আরেকটা দেখতেছি, যে তুমি একটু আগে যে প্রসঙ্গটা বলছিলে জুলাই আন্দোলনের সময়, বা ইভেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতেও আমরা দেখছি, বা নির্বাচনের দিন, নির্বাচনের আগে পরে আমরা দেখেছি যে এই সময়গুলোতে খুব ছড়াইছে, যে যখনই কোনো ধরনের অনিশ্চয়তা থাকে সেই জায়গাগুলোতে মনে হয়, বা কোনো একটা উদ্বেগের বিষয় থাকে, তখন মানুষ এই বিষয়গুলোকে মিস ইউজ করে, তারা মনে হয় যে গুজবটাকে খুব ছড়ানো খুব সহজ হয়, যে কি হবে কি হবে, আমরা যখন সঠিক তথ্যটা জানি না তখন এটা অনেক বড় আকার হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি বিশ্বাস এবং প্রযুক্তিগত কিছু কারণ আমরা দেখি, যে বাংলাদেশে মিডিয়া লিটারেসির খুবই অভাব আছে। তারপরে হচ্ছে কনফার্মেশন বায়াস বলে একটা ইংরেজিতে শব্দ আছে, যেটা হচ্ছে বলা যায় যে অনেকটা কি বলে, আমার যে চিন্তা বা বিশ্বাস সেটা রাজনৈতিক হইতে পারে, ধর্মীয় হইতে পারে, তার সাথে মিলে যায় যখন এমন একটা তথ্য আমার সামনে আসে, তখন আমি সেটাকে পুরোপুরি বিশ্বাস করি। এটাকে বলা যায় যে কনফার্মেশন বায়াস। এটা এক ধরনের হতে পারে। আবার আরেকটা হতে পারে কি, ইকো চেম্বার। ইকো চেম্বারও একটা ইংরেজিতে শব্দ, যেটা আসলে ইংরেজি ভাষায় খুবই কমনলি ইউজড হয়। ইকো চেম্বারটা কেমন, যে আপনি আমার একটা ফেসবুক গ্রুপে আছেন, যে ফেসবুক গ্রুপে আপনি হয়তো আপনার বন্ধু বান্ধব বা আপনার চিন্তাধারার সাথে মিলে, তো সে ওইখান থেকে আপনি সকল তথ্য নিচ্ছেন। বা আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, টেলিগ্রাম গ্রুপে আছেন, বা ইউটিউবে আপনার পছন্দের 5 জন কি বলবো চ্যানেল আছে, 5 জন ব্যক্তি আছে, তাদেরকে নিয়েই আপনি একটা বলয় গড়ে তুলেছেন, যে আপনার সকল তথ্যের সোর্স তারাই। সো এইটা হচ্ছে একটা ইকো চেম্বার, যেখানে আপনি কথা বলতেছেন, আপনার কথাটাই হচ্ছে আবার দেওয়ালে ফিরে হয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসতেছে। সো আপনি বেসিক্যালি ওই যে চিন্তাধারা, ওর বাইরে নতুন করে চিন্তাও করছেন না, নতুন করে কিছু দেখছেনও না, জানছেনও না, অন্যভাবে যে দেখার উপায় আছে সেটা করতে পারছেন না। এগুলা মনে হয় যে একটা বড় কারণ। তো এই বিষয়গুলো নিয়ে যদি তুমি আরো কিছু বলো, আমরা দুজনই কিছু অ্যাড করলাম আর কি। এগুলো তো আরেকটু ঢুকি আর কি, আরেকটু গভীরে যদি যাই আমরা, যে কেন আমরা এই ধরনের গুজব ছড়ানোর গুজবগুলোকে এত সহজে বিশ্বাস করি, এবং বাংলাদেশে কি গুজব ছড়ানো খুব সহজ কিনা, যেটা আমরা দেখলাম আর কি একটু আগে। ডিজিটাল কারণে তো সহজ হয়ে গেছে। আমি এখানে ফার্স্ট অফ অল আমিও এটার মধ্যে আই মাইট বি গিলটি অর আচ্ছা আচ্ছা। আমি ওখানে অনেক সময় প্রি সিলেক্টেড স্টোরিজ গুলো পড়ি, যেগুলো হলে অনেক জুসি হবে, মানে ইন্টারেস্টিং হবে, সেগুলো পড়বো। যেমন হলে আমি পদ্মা সেতুর নিউজে আমি কিন্তু বলতে গেলে আমি ওইভাবে কোনো ফলো আপই করতেছিলাম না, বাট যখন পদ্মা সেতুর নিউজটা যখন ভাইরাল হইল, তখনই আমার কানে আসছে, যখন ওই যে নরবলির কথা, এই কথা। সো not that I'm interested in this topic, but তখনই আমি ওদেরকে I was like curious about it, তখনই আমাকে ওইগুলো নিউজ আরো বেশি করে দেখানো হচ্ছে। তো এইটা কি আমি হুজুগ বা আড্ডা বা এটা মানে আবেগের কোনটা ক্ষেত্রে সফল চায়, এটা কনফার্মেশন এইটা হচ্ছে কনফার্মেশন বায়াস কিছুটা বলা যায়। কনফার্মেশন বায়াসে তুমি ফেলতে পারো, আমি আমার কাছে সেটা মনে হয়। এই যে বাংলাদেশে আমরা দেখছি যে এই তথ্যটা আমরা একটু আগে যেটা বললাম, যে হিস্ট্রিক্যালি ইটস বিন আগে থেকেই ছিল, ঐতিহাসিকভাবেই মানুষ এই তথ্যটা জানে। সো মানুষ যখন নিজের জানা তথ্য, সে যখন তার দাদির কাছে শুনছে, তার বাবার কাছে শুনছে যে হ্যাঁ এরকম অমুক ব্রিজ হওয়ার সময় 5 জন লোককে বলি দেওয়া হয়েছে বা তাদেরকে মেরে ফেলা হয়েছে, তখন সে কিন্তু যখন দেখে, যদিও সেই তথ্যটা ভুল হতে পারে,
কিন্তু তার জানা তথ্যের সাথে যখন সে এই বর্তমানে ঘটে যাওয়া তথ্যের মিল পাচ্ছে, তখন তো সে এটা কনফার্মেশন বায়াস ক্যাটাগরিতে বলা যায়। তারপরে যে গল্প বা confirmation bias। আড্ডাবাজি, এটা মনে হয় যে তোমার ইটস আ মেইন ওয়ে, ভেরি কমন ওয়ে টু কি বলে সেটাই স্প্রেড মিসইনফরমেশন, মিসইনফরমেশন, গুজব। ফ্রেন্ডস সার্কেলের মধ্যে কথা বলে এসব নিয়ে কথা বলতে পারি তো, বাট দ্য ড্যামেজেস হ্যাপেন যখন আমরা উই স্টার্ট পোস্টিং দিস থিংস অনলাইন। তো এই জন্য মানে জিনিসগুলো অনেক তাড়াতাড়ি ছড়িয়ে যায়। ফেসবুক, টিকটক হলে গিয়ে এরাও দেখানো শুরু করে পিপল হু মাইট লাইক দিস কাইন্ড অফ পোস্ট, ওভাবে এটা ভাইরালও হতে থাকে। আর কনফার্মেশন বায়াসের যেটা কথা বলতেছিলাম, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। তো এটাতে আবার আরেকটা ওয়ার্ড আছে কনটেক্সটমি বা কিছু বলে, আই মাইট বি রং, কনটেক্সটমি আই থিংক দ্য ওয়ার্ড ইজ আচ্ছা, আচ্ছা। তো বা চেরি পিকিং করা। তো আমি যেমন হলে গণভোটের একটা পার্ট, আমি একটা বাঙালি, অর্ডিনারি বাঙালি হিসাবে, সাধারণ বাঙালি হিসাবে আমি যেটা বলতেছি যে যখন ইকুয়ালিটির পার্টটা তুলে আসছে গণভোটের যখন মেনশন করা হয়েছে, তখন আমি মনে করেছি ধর্ম, জাতির যে মানে আমাদের যে বিভিন্ন ধর্মের লোকজন আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, সবার ফলে গিয়ে তাদের জন্য একটা ইকুয়ালিটি, উপজাতিরা যারা আছেন, বিভিন্ন বর্ণের লোকজন যারা আছেন, এটাই মিন করেছে ইকুয়ালিটি। এটা ইকুয়ালিটি বলতে আমি বাংলাদেশের জন্য এটাই বুঝি। এটাকে দেখি। কনটেক্সটমি জিনিসটা হচ্ছে কি কিছু মানুষজন স্পেশালি সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার আছে, তার থেকে চেরি পিক করছে যে ইকুয়ালিটির মানে তো পশ্চিম বিশ্বে এটা, মানে ট্রান্স, এলজিবিটি কিউ, ওইগুলা জিনিস। তো তারা হয়তো ওই কনটেক্সটটাকে ফলো করে প্রকাশ করছে, যেখানে তাদের আসলে বলা উচিত ছিল বাংলাদেশে it's not a matter of transgender issue, LGBTQ issue. মানে বাংলাদেশে ইকুয়ালিটি বলতে ধর্মর কথা বোঝানো হয়েছে, বর্ণের কথা বোঝানো হচ্ছে। হ্যাঁ। ওইটাকে না দেখে তারা জাস্ট টুক দিস চেরি পিক করে জাস্ট ওই কনটেক্সটাই ওদেরকে স্প্রেড করা শুরু করেছিল। এবং দেখা গিয়েছে কি মানুষজন when they actually started spreading that, যে ওদিকে দেখা যায় যে তারা people were commenting like যারা আমি তাকে সাপোর্ট করেন তারা হ্যাঁ ভোট দিবেন। তুমি একটা জিনিসটাকে অন্য আরেকটা প্যাকেজে, মানে হ্যাঁ অন্য আরেকভাবে প্যাকেজিং করে মানুষের সামনে তুলে ধরছো। ভেতরে তথ্য অন্যটা হতে পারে, কিন্তু মানুষ হচ্ছে ভেতরের কি আছে বক্সের ভেতরে, মানুষ তার চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বক্সের প্যাকেজিংটাকে, বক্সের গায়ে কি লেখা আছে, বক্সের ভেতরে কি আছে এই তথ্যটা মানুষ অত যাচাই বাছাই করতে যাচ্ছে না। এখানে আমরা যদি আরেকটু দেখি যে ওই যে আবেগের ব্যাপার যেটা দেখলাম, তুমি যে কথাটা উদাহরণটা টেনে আনলা, এই উদাহরণটাতে কিন্তু হচ্ছে আবেগ সাথে হচ্ছে একটু ধর্ম মিক্স করে দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশ যেহেতু একটা মুসলিম প্রধান দেশে তোমার হচ্ছে এই ধরনের ব্যাপারগুলোতে মানুষের অবশ্যই একটা নেগেটিভ ধারণা আছে, সেইটাকে কিন্তু কাজে লাগানোর একটা চেষ্টা করছে। তো আমরা যেমন এখানে কিছু তথ্যভিত্তিক কথাও বলি, যেমন মানুষ হচ্ছে বাংলাদেশের কিছু তথ্যের ভিত্তিতে এমন দেখা গেছে, কিছু স্টাডির ভিত্তিতে যে 62% মানুষ হচ্ছে যুক্তির চেয়ে আবেগকে বেশি প্রাধান্য দেয় বাংলাদেশে। আমরা খুব আবেগী জাতি, এটা আমরা জানি। বাংলাদেশে আবেগ দিয়ে অনেক কিছু চলে, যেখানে রিয়ালিটি হচ্ছে ভিন্ন, কিন্তু আবেগের কারণে অনেক কিছু করতে থাকে। আর ধর্মীয় গুজবের ক্ষেত্রে প্রতিক্রিয়ার ধরন, সেটা হচ্ছে 62% মানুষ আবেগকে প্রাধান্য দেয়, আর মাত্র 40% মানুষ হচ্ছে যুক্তিকে প্রাধান্য দেয়। তো এইভাবেই আরেকটা জিনিস দেখি যে মিডিয়া লিটারেসি যে অভাব, যেটা আমরা বলছিলাম যে বাংলাদেশের মাত্র 25% শিক্ষার্থীদের কথাটা এখানে বলছি আমরা, কারণ শিক্ষার্থীরা, তুমি যখন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী মূলত বলতে যাচ্ছি, যাদের সম্পর্কে সমাজে একটা ধারণা আছে যে তারা কি বলবো শিক্ষিত, দে নো হাউ টু কি বলে ডিস্টিংগুইশ বিটুইন ট্রু অ্যান্ড ফলস, তাই তো? সো কিন্তু তাদের মধ্যে মাত্র দেখি যে আমরা 25% ছাত্রছাত্রী বা এই বয়সী লোকজন যারা যে কোনো তথ্য আসলে সেটা যাচাই করে জানার চেষ্টা করে। বাকি 75% কিন্তু যাচাই করে জানারই চেষ্টা করছে না আসলে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। এবং তুমি যদি আরেকটু বলো যে আসলে বয়স্কদের ক্ষেত্রেও আমরা এটা খুবই কমন দেখি, বয়স্কদের মধ্যে ছড়াচ্ছে। দেখেছি যে একটা মানে এখন যদি ইনফ্লুয়েন্সার যদি হয় হার্ভার্ড এমআইটির পিএইচডি ধারী, তাকে আমার তো আর এখানে ফ্যাক্ট চেক করে লাভ নেই। আচ্ছা। একটা অর্থনৈতিক বিষয়ে বাংলাদেশের ঋণের বিষয়ে, যে ঋণের পরিমাণ কত বেড়েছে, এটা নিয়ে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির এক অধ্যাপক, is like a full professor, he's not like an assistant or something professor. তো উনি একটা পোস্ট করেছেন, but by the time he realized that the post was wrong,
যে উনি যে পোস্টটা করেছেন, পোস্টটা কি ডিলেটেড, মেনি পিপল হ্যাভ শেয়ার্ড ইট, মেনি পিপল কপি করে পোস্ট করে আবার হ্যাঁ অনেকেই আবার নতুন করে দিয়ে দিছে। কপি করে পোস্ট করে দিয়েছে। তো সমস্যা তো ওইটাই, যেখানে আমরা যদি মিডিয়া লিটারেসির কথা বলি, তাহলে আমাদেরকে এই শিক্ষাটা আসলে কারা দিবে? তারাই যদি ভুলে আমাদের ইয়ের মধ্যে থাকে, ভুল ইনফরমেশন পেয়ে থাকে, তাহলে ইটস লাইক আই ডোন্ট থিংক দ্যাট মিডিয়া লিটারেসি ইজ গোইং টু হেল্প দ্যাট মাচ। মানে যতই যাচ্ছি আরো এআই আরো অ্যাডভান্স হচ্ছে মিস ইনফরমেশন ক্যাম্পেইনের মাধ্যমে, তারা দেখছে হলে মানুষ কোনটাতে বায়াস হচ্ছে। সো আই ডোন্ট থিংক দ্যাট লিটারেসি ইজ গোইং টু না মানুষ তো তোমার সোর্স কি সেটাও তো খুঁজে মানে তুমি যেটা বললে যে যখন রিলায়েবল সোর্স থেকেই ভুল তথ্য আসে সেটা তো হ্যাঁ সাধারণ মানুষ জন্য খুবই ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ যে হচ্ছে ওনাকে তো আমি খুবই জ্ঞানী বলে জানি, উনিও অমুক একজন কি বলে শিক্ষিত ব্যক্তি, উনি এই ধরনের কথা বললে হ্যাঁ সেটা আসলে যাচাই করার সম্ভাবনা খুব কম। সেক্ষেত্রে একটা বড় উপায় হতে পারে যদি অ্যাকচুয়াল মিডিয়া যারা হচ্ছে আমরা প্রাতিষ্ঠানিকভাবে টিভি চ্যানেল, নিউজ পেপার, জার্নালস এগুলাকে যদি আমরা সত্য বলে ধরে দিই, তাদের কাছে গেলে হয়তো এইটার একটা ইয়ে হতে পারে যে আচ্ছা এই তথ্যটা আমরা ফেসবুকে দেখছি, এটা কি আমি অন্য কোথাও পাইছি কিনা। কিন্তু বাংলাদেশে কিন্তু আবার এইটা আমি কেন বললাম, বাংলাদেশে নিউজ পেপার মিডিয়াগুলাও এবং টিভিগুলাও হচ্ছে দে আর কমপ্লিসিট ইন দিস, তারাও বেসিক্যালি এই গুজব ভুয়া তথ্য এগুলো ছড়ানোতে পুরোপুরি কাজ করছে। আর এমনি আমরা কিন্তু বর্তমান বিশ্বে এখন সমস্যা হচ্ছে গিয়ে যে এতই রুমর, এতই মিস ইনফরমেশন ক্যাম্পেইন চলছে, রুমার স্কেলার যেসব ওয়েবসাইট বা যারা ইন্ডিপেন্ডেন্ট ক্লেম করে, আমি মোস্ট অফ দেম দে আর নট কেপেবল, তারা আসলে ওইভাবে কেপেবল না টু মানে সবগুলো ইনফরমেশন ভেরিফাই করা। তো আমি একটা রিসেন্ট একটা আর্টিকেলে দেখছিলাম যে অনেকগুলো ওয়েবসাইটই এখন এআই ব্যবহার করা শুরু করছে, যে তারা বলিকে কোনো একটা ইনফরমেশন পেলে যে এটা ভেরিফাই করার জন্য তারা আবার চাচ্ছে হবে কি এআই এর কাছে ছুটে যাচ্ছে টু ভেরিফাই ইট। তো এআই এর তো মানে এআই দিয়ে যদি এআই কে আমার ভেরিফাই এআই জেনারেটেড নিউজ ভেরিফাই করতে হয়, ইটস গোনা বি কমপ্লিকেটেড। যেই ইনফরমেশনটা বের হয়েছে এআই ডেটা ট্রেনিং করেই ওইটা বের করেছে। তো এআই কে যদি বলি যে এটা কি সত্য নাকি মিথ্যা, এআই যে ডেটা ট্রেনিং করে যেটা বের করছিল এককালে সেটার উপর বেস করে বলবে যে সত্য। হ্যাঁ 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 ডেফিনেটলি হ্যাঁ সত্য। তো এইটাও একটা সমস্যা হয়ে যাচ্ছে যে এইসব ওয়েবসাইটের ক্যাপাসিটিও মানে এত নেই, যে এতই মিস ইনফরমেশন চারিদিকে যে এগুলো সবগুলো ভেরিফাই। সো হ্যাঁ লিটারেসি ইজ মাইট হেল্প, মানে ডাউন দ্য লাইন যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভাবেও যে একটা চিন্তা ইয়ে করতে হবে, এটা ইজ গোনা বি নেসেসারি এট সাম পয়েন্ট। আমরা